হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে হচ্ছে আমরা যেহেতু সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, ঠিক আছে না? তো ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে যেহেতু, তো আমি যেটা ভাবলাম আমরা যে এখন কিছু চ্যাপ্টারের এইরকম ক্লাসটা নিয়ে দেওয়া হোক যেন তোমরা আসলে আলটিমেটলি বুঝতে পারো যে এই চ্যাপ্টার থেকে কোন অংশটা আমাদের একটু পড়তে হবে ভালো করে, ঠিক আছে না? যে অংশগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের রিটেনের জন্য আসবে, বোর্ড পরীক্ষাতে আসে, সেই জিনিসগুলা একটু আমরা বলে দেবো এবং সেটা সহজভাবে যেন তোমরা লিখে আসতে পারো আর মনে রাখতে পারো, সেই ব্যাপারটা আমরা করবো আজকে, ঠিক আছে? তো এটার জন্য আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আসছি সেটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এখন দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের কিছু জিনিস আছে যেখান থেকে রিটেন, মনে করো বোর্ড পরীক্ষা যদি কোশ্চেন হয় তাহলে ওখান থেকে রিটেন আসবেই। তো আমরা আলটিমেটলি ওই ব্যাপারগুলো আমরা আজকে দেখব এবং শুধু রিটেন আসবে তা না, সেখান থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেটাও আমরা তোমাদের ক্লিয়ার করে দেবো। ওকে, তো চলে আসো এই টিস্যু ও টিস্যুতন্ত্র থেকে। প্রথম কথা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি যে টপিক থেকে তোমাদের রিটেনে আসবে সেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, ঠিক আছে? কোনটা থেকে আসবে? নাম হচ্ছে ভাস্কুলার, ভাস্কুলার টিস্যু সিস্টেম, বা যাকে বাংলাতে আমরা বলি ভাস্কুলার টিস্যুতন্ত্র। এখন দেখো, এই ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আমরা আসলে এখন পড়াশোনাটা করব, ঠিক আছে? এখন দেখো, এই যে ভাস্কুলার টিস্যু লিখলাম, আসলে ভাস্কুলার টিস্যু মানে কি সেটা আমি আশা করতেছি আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে কি করবো আমরা। এই ভাস্কুলার টিস্যু, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে পরিবহন টিস্যু, ঠিক আছে? কি বলবো আমরা এটাকে? এটাকে বলবো আমরা পরিবহন টিস্যু। ওকে, তাহলে ভাস্কুলার টিস্যুটা আসলে আমাদের পরিবহন টিস্যু। এখন এই যে পরিবহন টিস্যুটা আছে, দেখো নামের মধ্যেই আছে পরিবহন টিস্যু, মানে এটার কাজ হবে পরিবহন করা। কি পরিবহন করা? কেউ পরিবহন করবে হচ্ছে পানি, কেউ পরিবহন করবে খাবার। তো দেখো, এই যে ভাস্কুলার টিস্যু আছে, ভাস্কুলার টিস্যু দুইটা অংশ বা দুইটা জিনিস নিয়ে আসলে গঠিত হয়। কি কি নিয়ে গো? একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে আমরা লিখে ফেলি যে ভাস্কুলার টিস্যুতে দুইটা অংশ থাকবে বা দুইটা জিনিস নিয়ে গঠিত হবে। এক নম্বর হচ্ছে জাইলেম আর দুই নম্বর হচ্ছে ফ্লোয়েম। এই দুইটা জিনিস থাকবে। এখন আমাদের কাজ কি দেখো, এই যে জাইলেম আর ফ্লোয়েম আছে, এদের সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া লাগবে এবং একটু জানতে হবে আসলে এই জাইলেম আর ফ্লোয়েমে কি কি জিনিসপত্র আছে, তাদের মধ্যে জীবিত কারা আছে, মৃত কারা আছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? আচ্ছা, তো চলে আসো, এখন আমরা একটু দেখি এই জাইলেম আর যে ফ্লোয়েম লিখলাম, এদের আসলে কি কি অংশ আছে আর কোন কোন জিনিসগুলো আমাদের এখান থেকে জানা লাগবে। ওকে, তো চলে আসো নেক্সট। আমরা এখন একটু দেখি জাইলেম আর ফ্লোয়েম থেকে কি কি পড়বো আমরা। তো প্রথমেই দেখো, আমাদের একটা হচ্ছে জাইলেম আর আরেকটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। ওকে, এখন একটু দেখেন, প্রথম কথা হচ্ছে, ঠিক আছে জাইলেম আর ফ্লোয়েম তো গেল, তো এদের মধ্যে কে কি পরিবহন করবে? ঠিক আছে না, এটা তোমাদের কোশ্চেন হতে পারে যে এদের মধ্যে কে কি পরিবহন করবে। তো কে কি পরিবহন করবে সেটা আমরা একটু দেখে ফেলি। দেখো, একটু এভাবে মনে রাখবা। দেখেন, জাইলেম বানানে বরকত জ আছে না? এই বরকত জ থেকে মনে রাখবা জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন। কি পরিবহন? জাইলেম করবে জল পরিবহন। ওকে না? জাইলেম জল, জল মানে তো পানি, তাহলে জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা। এরপর দেখো ফ্লোয়েম আছে না, এই দেখো ফ্লোয়েম বানানে ফ আছে, এখান থেকে মনে রাখবেন ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড পরিবহন। ফুড মানে কি? সবাই জানেন, ফুড মানে খাদ্য। তাহলে জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন মানে পানি পরিবহন করা, ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড পরিবহন বা খাদ্য পরিবহন করা। ইজি কথাবার্তা। এখন একটু চিন্তা করো তুমি, জল মানে পানি, তুমি যদি একটা উদ্ভিদের কথা চিন্তা করো, সেই উদ্ভিদের ক্ষেত্রে পানি কোথায় থাকবে বলো তো? পানি থাকে মাটির নিচে, আর উদ্ভিদ সেই পানিটাকে মূলের মাধ্যমে কিন্তু উপরে তুলে নিয়ে আসে। তার মানে দেখো, জাইলেম যেটা, এটার পরিবহন কেমন হবে? সে পানিটা মূলের মাধ্যমে নিচ থেকে উপরের দিকে তুলে নিয়ে আসবে, ঠিক আছে না? তাহলে জাইলেম যেটা করে, পানিটাকে নিচ থেকে উপরের দিকে তুলে নিয়ে আসে। আর ফ্লোয়েম খাদ্যটাকে উদ্ভিদের চারিদিকে ছড়ায় দেয়, উপরের দিকে নিচের দিকে সব দিকেই খাদ্য ছড়াই দিবে। ওকে না? তাহলে দেখো, আমরা কে কি পরিবহন করবে সেটা জানলাম। এখন আবার এই জাইলেম আর ফ্লোয়েমের কিন্তু আবার চারটা করে অংশ আছে।
কি কি আছে? জাইলেমের আছে হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আর আছে জাইলেম ফাইবার। এই চারটা অংশ আছে জাইলেমের। এই কয়টা অংশ, ট্রাকিড আছে, ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে। ওকে। আর ফ্লোয়েম, যেটা ফ্লোয়েমেরও চারটা অংশ আছে। কি কি অংশ আছে? এবার দেখো আমরা একটু ফ্লোয়েমের অংশগুলো দেখি। ফ্লোয়েমের চারটা অংশ হচ্ছে, একটা হচ্ছে সিভনল, একটা হচ্ছে সঙ্গী কোষ, তারপরে আছে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, আর আছে ফ্লোয়েম ফাইবার। ওকে, তাহলে দেখো এই যে চারটা করে যে অংশ ছিল সেটা কিন্তু আমরা লিখে দিলাম। এবার চলে আসো, তাহলে নেক্সট আমরা কি দেখব? চারটে করে অংশ দেখলাম। এখন এর মধ্যে যেটা তোমাদের, আমি মেইনলি আজকে রিটেনের কথা আলোচনা করতে আসছি, তারপরে যখন এমসিকিউ কিছু আসবে তখন সেটা বলেই দিব, তাই না? এখান থেকে দেখো এমসিকিউ হিসেবে যে কথাটা আসে সেটা হচ্ছে এই যে এদের মধ্যে জীবিত কারা আর মৃত কারা, এই কথাটা তোমাকে জানতে হবে। কারা জীবিত আর এখানে কারা মৃত। ওকে, তাহলে এখানে একটু এইভাবে কথা খেয়াল রাখবা। দেখো, মনে রাখবো, প্রথম কথা হচ্ছে যার নামে প্যারেনকাইমা আছে, এই যে প্যারেনকাইমা, এখানে একটা প্যারেনকাইমা, এখানেও কিন্তু আছে প্যারেনকাইমা। তাহলে প্রথম কথায় মনে রাখবা, যদি নামে থাকে প্যারেনকাইমা, প্যারেনকাইমা হলেই সেটা অলওয়েজ অলওয়েজ জীবিত। ঠিক আছে, প্যারেনকাইমা মানে সেটাকে জীবিত হতেই হবে। ওকে, তাহলে প্যারেনকাইমা দেখো, জাইলেম প্যারেনকাইমা এটাও জীবিত, ফ্লোয়েম প্যারেনকাইমা এটাও জীবিত। আর আরেকটা কি, আর যার নামেই থাকবে, আমরা লিখে দিই এটা হচ্ছে জীবিত, আর যার নামেই থাকবে ফ্লোয়েম, সরি ফ্লোয়েম না, যার নামে থাকবে ফাইবার, এই যে দেখো আছে ফাইবার, এইখানে দেখো আছে আরেকটা ফাইবার। যদি দেখো নামে আছে ফাইবার, ফাইবার থাকলে কি হবে গো? ফাইবার থাকলে মৃত। অলওয়েজ ফাইবার থাকলেই সেটা মৃত। তাহলে দেখো এটাও ফাইবার, এটাও ফাইবার, তাহলে এরা হচ্ছে মৃত, এটাও মৃত। তাহলে দেখো প্যারেনকাইমা জেনে গেলাম, প্যারেনকাইমা থাকলে জীবিত, ফাইবার থাকলে মৃত। তাহলে এবার বাকিগুলো আমাদের জানতে হবে, তো বাকিগুলো আমরা একটু দেখি। তো দেখো একটু এভাবে খেয়াল রাখবা, জাইলেম আর ফ্লোয়েম, তুমি প্রথমে চিন্তা করবা যে এই দুইটার মধ্যে আসলে কোনটাতে বেশি জীবিত আছে আর কোনটাতে বেশি মৃত আছে। তো এখানে দেখো আমি প্রথম কথা সবসময় বলি যে মনে রাখতে হবে যে এই দুইটার মধ্যে একটাতে তিনটা জীবিত আছে আর একটা মাত্র মৃত, আর আরেকটাতে আছে তিনটা মৃত একটা জীবিত। তাহলে দেখো একটু এভাবে মনে রাখবো, অনেকে মনে করে ভাই জাইলেমে তো জল আছে, জল পরিবহন করে, আর আমরা জানি পানির অপর নাম জীবন, তাহলে জাইলেমে মনে হয় বেশি জীবিত হবে। ন, এটা আসলে তার উল্টা। মনে রাখবো আসলে জাইলেমেই বেশি মৃত। জাইলেমের ক্ষেত্রে তিনটা মৃত হয়, একটা শুধুমাত্র জীবিত হয়, এবং দেখো সেই জীবিতটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে জাইলেমে যে বাকি দুইটা আছে, এই যে ট্রাকিড আছে, ভেসেল আছে, এই দুইটাও কিন্তু মৃত। আর ফ্লোয়েমের যেগুলো আছে বাকি, তারা হচ্ছে জীবিত। তার মানে এই যে এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু ফ্লোয়েমের জীবিত, এটাও জীবিত, এটাও জীবিত। ঠিক আছে না? তো দেখো এখান থেকে এমসিকিউ যেটা হয় সেটা হচ্ছে এই যে কোশ্চেন আসে এরকম, জাইলেমের একমাত্র সজীব উপাদান কোনটা? বলেন দেখি কোনটা? এই যে দেখলাম জাইলেমের একমাত্র সজীব উপাদান হচ্ছে এইটা, জাইলেম প্যারেনকাইমা। জাস্ট এই জাইলেম প্যারেনকাইমাটাই শুধুমাত্র জাইলেমের সজীব উপাদান, আর কোনোটাই কিন্তু জাইলেমের সজীব উপাদান নাই। ঠিক আছে না? তাহলে দেখেন আপনি একটা এমসিকিউ পেয়ে গেলেন। ওকে, তাহলে আমরা একটা বেসিক কথাবার্তা শিখলাম
জাইলেম আর ফ্লোয়েমে কারা জীবিত থাকবে কারা মরে যাবে সেই ব্যাপারটা আমরা জানলাম, জীবিত কারা মৃত কারা। এখন আসো এরপরে যে টপিকটা পড়বো ওখানে একদম লিখে রাখবো 100%। বোর্ড পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ওখান থেকে কোশ্চেন আসবেই, লিখে নাও একদম 100%। কোনটা? সেই টপিকের কথায় আসেন, দেখেন সেটা কোন টপিক। এই যে দেখো আমরা পড়লাম যে আমাদের ভাস্কুলার টিস্যু জাইলেম আর ফ্লোয়েম নিয়ে গঠিত। এখন এই জাইলেম আর ফ্লোয়েম গুলা কিভাবে সাজানো থাকবে, মানে একটা উদ্ভিদের মূলে অথবা একটা উদ্ভিদের কাণ্ডে কিভাবে সাজানো থাকবে সেইটার উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, কি বললাম? জাইলেম আর ফ্লোয়েম একটা উদ্ভিদে কিভাবে সাজানো থাকবে তার উপর ভিত্তি করে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এভাবে লিখে দিই, জাইলেম ও ফ্লোয়েম কিভাবে সাজানো থাকে তার উপর ভিত্তি করে। তিন প্রকার হবে। কি কি প্রকার? 1 নম্বর হচ্ছে সংযুক্ত, 2 নম্বর হচ্ছে অরীয়, আর 3 নম্বর হচ্ছে কেন্দ্রিক। এই যে জাইলেম আর ফ্লোয়েম গুলা কিভাবে সাজানো থাকবে সেইটার উপর ভিত্তি করে এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ওকে, এবং ভাই আমি যেটা বললাম এখানে একদম 100% লিখে রাখবা, 100% বোর্ড পরীক্ষার জন্য। ওকে, অবশ্যই অবশ্যই লাগবে। তো চলে আসেন এখন আমরা দেখি এখান থেকে কি আসে। দেখো এটা বলে দিই, এখান থেকে এমসিকিউ আসে, রিটেন আসে। রিটেনে কি আসে? এই যে এগুলোর ছবি আঁকতে আসে, ঠিক আছে, কোথায় থাকে এবং ছবি আমাদের আঁকতে হবে। তো চলে আসো, আমি আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু শিখাই দিই। ওকে, তো চলে আসো, দেখো চলে আসেন। মনে করেন এবার আমরা শুরু করি, যেটা সংযুক্ত আছে একটু মনে রাখবা, সংযুক্ত যেটা এটা আবার 2 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সমপার্শ্বীয়, আর একটা হয় সমদ্বিপার্শ্বীয়। যেটা আবার সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় আবার 2 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে মুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। আর যেটা সমদ্বিপার্শ্বীয় সেটা অলওয়েজ মুক্ত। সমদ্বিপার্শ্বীয় যেটা সেটা সব সময় মুক্ত হবে। কেন এটাকে আমরা মুক্ত বলতেছি, কেন বদ্ধ বলতেছি সেই কথায় আমরা আসব। প্রথমে আমরা এটা একটু দেখে নিই যে যখন যেটা সংযুক্ত আছে সেটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা কি বললাম সমদ্বিপার্শ্বীয়। যেটা সমপার্শ্বীয় সেটা আবার 2 ভাগে ভাগ হয়, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। আর সমদ্বিপার্শ্বীয়টা এটা অলওয়েজ মুক্ত হবে, এটা কখনো বদ্ধ হতে পারে না। ওকে, তো এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করবো একটু পরে, তার আগে আমরা এই দুইটা একটু দেখে আসি। এই যে দেখেন এখানে আছে আমাদের অরীয়, এই যে অরীয় আছে না, অরীয় আজ থেকে মনে রাখবা, ঘুমে জাগরণের শয়নে স্বপনে সব জায়গাতে যেন মাথায় থাকে। অরীয় নামটা যদি শোনো এটার সাথে সাথে মাথায় আসা লাগবে এটা থাকবে মূলে, যে কোনো উদ্ভিদের মূলে। খালি যদি মূল শোনো, মূল শুনলেই তুমি আনসার করবা অরীয়। ঠিক আছে, সব জায়গাতে টয়লেটে বসে যেন মনে হয় অরীয় 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 অরীয়, ঠিক আছে, সব জায়গাতে মনে হয় অরীয় মূল অরীয় মূল মূল অরীয়, ঠিক আছে না? তাহলে আমি কি বললাম, অরীয় ভাস্কুলার বান্ডেল যেটা এটা কোথায় থাকবে? এটা সব সময় থাকবে মূলে। তবে তুমি যদি আরো ভালো করে লিখতে চাও তাহলে লিখতে পারো এটা যে পুষ্পক উদ্ভিদের মূলে। এই পুষ্পক উদ্ভিদের মূলে তুমি অলওয়েজ অরীয় দেখতে পাবা। ওকে, এই পুষ্পকটাও চিন্তা করার দরকার নাই, ঠিক আছে না? পরীক্ষাতে আসলে এইভাবে দেয় না, জাস্ট বলে দিবে যে মূলে কোনটা দেখা যাচ্ছে, ঠিক আছে না? বা অরীয় বান্ডেল কোথায় দেখা যায়, ঠিক আছে না? অরীয় ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায়?
বা মূলে কোন ভাস্কুলার বান্ডেল দেখা যায়, তাহলে তুমি খালি যদি মূল অরিও মনে রাখো তাইলেই পেরে গেছো। ওকে না? এখন দেখো তাহলে অরিও যেটা, এটার গঠন কেমন হয়, কারণ আমি বললাম আমি তোমাদের কিন্তু ছবি আঁকতে আসবে। তো চলে আসো আমরা একটু গঠনটা দেখি যে অরিও ভাস্কুলার বান্ডেল যেটা, সেটার গঠন কেমন হবে। তো আমরা আরেকটা নতুন পেজ নিয়ে নিই, আসলে সেই পেজে আমরা একটু ছবিটা আঁকবো, ঠিক আছে না? আচ্ছা দেখো, আমরা কিসের কথা বললাম? অরিয়ের কথা বললাম। অরিও, দেখো অরিও মানে মনে করো এটা হচ্ছে আমরা একটা উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ করছি, মাঝখান দিয়ে কেটে সেটা দেখতেছি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে দেখতেছি। যদি এরকম হয় যে ভাস্কুলার বান্ডেল গুলা এইভাবে সাজানো আছে, মনে করো একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, ঠিক আছে? তারপরে মনে করো আরেকটা জাইলেম আছে, তারপর আরেকটা ফ্লোয়েম আছে। এই যে এমনি এইভাবে যে গোলাকারের মতো করে যদি সাজানো থাকে, এই জিনিসটার নাম হয় হচ্ছে অরিও। তো ছবি আঁকতে পারবেন না? খুবই ইজি ব্যাপার স্যাপার, খুবই ইজি, জাস্ট এমনি আঁকাই দিবা। আর জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে একটু পার্থক্য করে দিবা, বইয়ে দেখবে যে এমনি দাগ দাগ মেরে দিয়েছে, তো এটা কোনো ব্যাপার না। তবে দেখো ভাই, তার মানে কি বললাম আমি, এদের মধ্যে এরকম হইলো, মনে করো এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম। এই যে দেখো জাইলেম আর ফ্লোয়েম যদি এমনি এমনি সাজানো থাকে, এই জিনিসটার নাম তুমি দিবা অরিও। অরিও গোলের মতো করে সাজানো আছে, ওকে না? তাহলে আমরা দেখলাম অরিও যদি বলে তুমি খালি এইভাবে এঁকে দিবা, ইজি ছবি, ইজি। বাট ওই যে বললাম 100% লিখেছি প্রথমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আবার আমরা আগের পেজে একটু ফিরে আসি। দেখো এই যে এখানে দেখো, তাহলে অরিয়ের ছবি আমরা আঁকলাম। এখানে একটা কথা তোমাকে একটু মনে রাখতে হবে, অরিও ভাস্কুলার বান্ডেল যেটা, এটা এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা একবীজপত্রী মূলের ক্ষেত্রে একটু আলাদা হয়, আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে একটু আলাদা হয়। এবং সেটা কিন্তু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মূল চেনার শনাক্তকারী একটা উপায়। তো কিভাবে মনে রাখবেন? একটু মনে রাখবেন, যদি যদি এই ভাস্কুলার বান্ডেলে জাইলেম আর ফ্লোয়েমের সংখ্যা 6 বা 6 অধিক হয়, 6 বা 6 যদি অধিক হয়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের একবীজপত্রী মূল। তাহলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 বা 6 অধিক হলে একবীজপত্রী মূল। আর যদি এরকম হয় 2 থেকে 4টা হয়, তাহলে সেটা হবে দ্বিবীজপত্রী মূল। তাহলে এবার একটু চিন্তা করো তো দেখি, এই যে আমি একটু আগে যে ছবিটা আঁকলাম, এই ছবিটা এবার একটু গণনা করে দেখো তো দেখি, তাহলে বলবা ইউটিউবের ওখানে কমেন্ট করে বলবা যে আসলে তাহলে এটা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী। পজ করে চিন্তা করে কমেন্ট করবা, তারপরে দেখবা উত্তর। এই যে দেখো গুণ 1 2 3 4 5 6 7 8। ভাস্কুলার বান্ডেল কয়টা আছে এখানে? 8টা আছে না? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে ভাস্কুলার বান্ডেল দেখো এখানে 8টা আছে। আর এই যে আমি একটু আগে লিখলাম যে যদি 6 বা 6 অধিক হয় তাহলে একবীজপত্রী মূল, তাহলে অবশ্যই আমি যে ছবিটা আঁকছি, এই যে ছবিটা, এটা কিন্তু একটা একবীজপত্রী মূলের ছবি, কারণ আমার ছবিতে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা আছে 8টা। ভাস্কুলার বান্ডেল যেহেতু 8টা আছে, তাহলে এটা অবশ্যই একটা একবীজপত্রী মূলের ছবি। বুঝতে পারছেন না? যদি 2 থেকে 4টা থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম দ্বিবীজপত্রী মূল। ওকে, এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট জিনিস। এবার চলে আসেন, আবার আমরা আগের পেজে ফিরে আসি। তাহলে দেখো তুমি যদি এতটুকু জানো, অরিও থেকে আর কিচ্ছু দরকার নাই। তাহলে কি মনে রাখলাম আমরা? অরিও মানেই মূল। কি মনে রাখলাম? আরেকবার বলে দিই, অরিও মানেই মূল। যে কোনো কিছুর মূল বললেই অরিও হবে। যদি এই অরিও বান্ডেলে ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 বা 6 অধিক হয়, তাহলে সেটা একবীজপত্রী মূল। যদি 2 থেকে 4টা হয়, তাহলে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী মূল। ওকে, তাহলে এই কথাটা আমাদের গেল। অরিওর কাহিনী কিন্তু শেষ। এবার চলে আসেন, অরিওর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক, এখন দেখো কেন্দ্রিক যেটা, এটা আবার আছে 2 প্রকার। 2 প্রকার। একটাকে বলা হয় জাইলেম কেন্দ্রিক,
আর আরেকটাকে বলা হয় ফ্লোয়েম কেন্দ্রিক। কি হলো, একটা হলো জাইলেম কেন্দ্রিক আর একটা হয়ে গেল ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, মানে কি দেখো তাহলে এদের ছবি কেমন হবে, জাইলেম কেন্দ্রিকের ছবিটা কেমন হবে আর ফ্লোয়েম কেন্দ্রিকের ছবিটা কেমন হবে। তো দেখেন একটু খেয়াল রাখবেন, যেহেতু নামে আছে দেখো ভাই জাইলেম কেন্দ্রিক, মানে কি কেন্দ্রে জাইলেম থাকবে। এটার নাম ফ্লোয়েম কেন্দ্রিক, কি থাকবে কেন্দ্রে ফ্লোয়েম থাকবে। ঠিক আছে না, এই যে ফ্লোয়েম কেন্দ্রিক, কেন্দ্রিক মানে কি কেন্দ্রে ফ্লোয়েম থাকবে। জাইলেম কেন্দ্রিক, কেন্দ্রে জাইলেম থাকবে। তো চলে আসেন এই দুইটা ছবি এবার আমরা একটু দেখে ফেলি, এই দুটো ছবি তাহলে কিভাবে হবে। তো চলে আসো দেখো, জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক দেখবো আমরা। তো প্রথমে চলে আসো, মনে করো আমরা দেখলাম জাইলেম কেন্দ্রিক এরকম। এই যে দেখো, যদি এই কেন্দ্রে যদি জাইলেম থাকে আর তার চারিদিকে যদি ফ্লোয়েম থাকে, তাহলে এই জিনিসটাকে তুমি বলবা জাইলেম কেন্দ্রিক। কেন? কারণ কেন্দ্রে জাইলেম আছে তাই। ইজি ব্যাপার স্যাপার একদম, ছবি আঁকাও সহজ বাট ভেরি ইম্পর্টেন্ট, এই ছবিগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো জাইলেম কেন্দ্রিক। ওকে, আচ্ছা, আর ফ্লোয়েম কেন্দ্রিক কখন হবে? মনে করো আরেকটা আমরা এরকম করলাম, এবার দেখো কেন্দ্রে আছে ফ্লোয়েম, চারিদিকে আছে জাইলেম। যদি এইরকম হয় তাহলে এটাকে আমরা বলবো ফ্লোয়েম কেন্দ্রিক। এটা ছিল জাইলেম কেন্দ্রিক, এটা হয়ে গেল আমাদের ফ্লোয়েম কেন্দ্রিক। ইজি ছবি বাট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা ছবি আমরা দেখে ফেললাম। এবার চলে আসো, তাহলে আমাদের জাইলেম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রিক হয়ে গেল, তাদের ছবিও আমরা এঁকে ফেলেছি। এবার চলে আসেন এইখানে আমরা ফিরে আসি, এইখানে কি কি আছে সেটা আমরা একটু দেখব। ওকে, আচ্ছা আসেন, প্রথমে দেখো আছে একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা আছে হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, এখন দেখো এটার নামে আছে সমপার্শ্বীয়। মানে কি? সমপার্শ্বীয় মানেই হচ্ছে দুই পাশে সমানভাবে থাকবে। সমানভাবে কি থাকবে? জাইলেম আর ফ্লোয়েম থাকবে। তো দেখো সমপার্শ্বীয় যদি হয় তাহলে এটার ছবি কেমন হবে, এটা আর আমরা ওই পেজে না গিয়ে এখানে ছবিটা এঁকে ফেলি। দেখো এই যে সমপার্শ্বীয় যদি এরকম হয়, মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড, সেখানে যদি সমান সমান ভাবে এক পাশে থাকে জাইলেম আর এক পাশে যদি থাকে ফ্লোয়েম, তাহলে এই জিনিসটাকে তুমি বলবা সমপার্শ্বীয়। সহজ কথা না? যদি এক পাশে থাকে জাইলেম এক পাশে যদি থাকে ফ্লোয়েম, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে যাবে সমপার্শ্বীয়। তবে এখানে একটা কথা আছে, দেখো সমপার্শ্বীয় কিন্তু আবার মুক্ত আছে, এই যে মুক্ত, আবার সমপার্শ্বীয় কিন্তু বদ্ধ আছে। তো মুক্ত কখন বলবো আর বদ্ধ কখন বলবো মনে রাখবা, যদি এই যে জাইলেম আর ফ্লোয়েম আছে, যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আসে, ক্যাম্বিয়াম নামে একটা জিনিস আছে, যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আসে তখন সেটাকে তুমি বলবা মুক্ত। আর যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কিচ্ছু না থাকে তাহলে সেটাকে তুমি বলবা বদ্ধ। ওকে, যেমন দেখো এই যে দেখো আমি যে ছবিটা আঁকছি এখানে, এখানে কিন্তু দেখো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কিচ্ছু নাই। যেহেতু জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কিচ্ছু নাই, তো এই জিনিসটাকে তুমি কিন্তু বলবা এটা হচ্ছে বদ্ধ, সমপার্শ্বীয় বদ্ধ ছবি আঁকছে এটা। আর যদি এরকম হয়, মনে করো আরেকটা কাণ্ড আছে যেখানে এক পাশে জাইলেম আছে এক পাশে ফ্লোয়েম আছে, কিন্তু তাদের মাঝখানে এই যে মাঝখানের জায়গা যেটা, এই মনে করো এই মাঝখানে তাদের এইরকম করে একটা ক্যাম্বিয়াম আছে। এই জিনিসটা যেটা দিলাম মাঝখানে, এটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। এই যে দেখো এবার কিন্তু জাইলেম আর ফ্লোয়েম শুধুমাত্র একা একা নাই, তাদের মাঝখানে কিছু একটা চলে আসছে। যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তখন সেটাকে তুমি বলবা মুক্ত। এই যে এটা যে ছবিটা আঁকলাম এটা কিন্তু মুক্ত। কেন মুক্ত? কারণ এর মাঝখানে ক্যাম্বিয়াম চলে আসছে। ঠিক আছে, এই যে দেখো ক্যাম্বিয়াম, এটা যখন এখানে চলে আসছে তখন এই দুইটা আসলে
একে অপর থেকে একটু আলাদা হয়ে গেছে, এই যে মাঝখানে ঢুকে গেছে, যার কারণে এটাকে তুমি তখন বলবা মুক্ত। যেমন দেখো, এর থেকে যদি সহজভাবে বুঝতে চাও, অনেকের সমস্যা হয়, এভাবে চিন্তা করো, মনে করো এই যে আমার দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের মধ্যে একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। যখন তুমি এই দুইটার মাঝখানে কিছু দাও নাই, দেখো এই যে দেখো একদম বদ্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, দেখো দুইটা একদম বদ্ধ, কিচ্ছু নাই। কিন্তু মনে করো এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম। যখনই তুমি এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই যে দেখো ক্যাম্বিয়াম দিয়ে দিলা, তো দুইটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, তখন এটাকে তুমি বলবো মুক্ত। তাহলে দেখো আমি যখন ক্যাম্বিয়াম সরিয়ে নিচ্ছি, এই যে বদ্ধ হয়ে গেল, ক্যাম্বিয়াম সরালে বদ্ধ হয়ে গেল, যখন আমরা ক্যাম্বিয়াম দিয়ে দিচ্ছি এই যে মুক্ত হয়ে গেল। ওকে না? তার মানে যখনই তুমি ক্যাম্বিয়াম দিবা তখন সেটা মুক্ত হয়ে যাবে, আর যদি না দাও তখন সেটা হচ্ছে বদ্ধ। এই যে তুমি এটারও ছবি শিখে গেলা, এই ছবিটা এঁকে দিবা, সুন্দর করে মার্ক পেয়ে যাবা। এবার চলে আসো, আমাদের ছবি যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এবার দেখেন, এটা নামে আছে সমদ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় মানে কি? দুই পাশে সম মানে সমান, মানে দুই পাশে যদি একই জিনিস থাকে, দুই পাশে যদি একই জিনিস থাকে তার নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে? দুই পাশে একই জিনিস মানে কি? মনে করো আমরা ওই পেজে ছবিটা আঁকি, সমদ্বিপার্শ্বীয় ছবি আঁকবো আমরা। তো মনে করো এইরকম করে একটা কাণ্ড আছে, আঁকা ভালো হয় না, ঠিক আছে না? এমনি তো ভালো আঁকি না, তার মধ্যে আরো খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন দেখো, মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদের কাণ্ড। যেহেতু এটার নাম সমদ্বিপার্শ্বীয়, তার মানে সমান জিনিস দুই পাশে থাকবে। তো এখানে কি হবে? যদি দুই পাশে যদি থাকে ফ্লোয়েম আর মাঝখানে যদি থাকে জাইলেম, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয়, কারণ একই জিনিস দুই পাশে আছে। আর এই যে আমি লিখছি ওখানে যে সমদ্বিপার্শ্বীয়টা অলওয়েজ মুক্ত, তার মানে কি? সমদ্বিপার্শ্বীতে সবসময় কি থাকবে গো বলো তো? সমদ্বিপার্শ্বীয়তে কিন্তু সব সময় তখন ক্যাম্বিয়াম থাকবে। তার মানে এখানেও একটা এরকম করে ক্যাম্বিয়াম থাকবে, আবার এইখানেও একটা এরকম ক্যাম্বিয়াম থাকবে। এই যে দেখো, যেহেতু সমদ্বিপার্শ্বীয়তে সবসময় ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয়কে আমরা অলওয়েজ মুক্ত বলি, এটার বদ্ধের কোনো সুযোগই নাই। ওকে না? তাহলে এটার নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। ওকে না? তাহলে দেখো আমি কিন্তু ছবিগুলা এঁকে দিলাম, এবং এইভাবে তোমাকে ছবি আঁকতে হবে, আসবেই। ঠিক আছে না? এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে এগুলো আসবেই। ওকে, তাহলে আমরা ছবিগুলো দেখলাম, সবকিছু দেখে ফেলেছি। আচ্ছা, এই যে দেখো, তাহলে এখানে বদ্ধ মুক্ত ছিল, এটা অলওয়েজ মুক্ত। এই যে যেটা কেন্দ্রিক, এটাও মনে রাখো, কেন্দ্রিক গুলাও কিন্তু সবসময় মুক্ত হয়, কেন্দ্রিক গুলাও সবসময় মুক্ত হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু করে ফেললাম, আমরা দেখে ফেললাম কোনটার ছবি কিভাবে আঁকতে হবে। ওই যে 100% লেখা আবারও দেখিয়ে দিই, 100%। ওকে, এবার হয়ে যাও এটা। এখন চলে আসো ভাই, এটা যদি হয়ে যায় আমাদের, এবার কথা হচ্ছে, এটা তো দেখলাম রিটেন কমপ্লিট, বাট রিটেনের জন্য তো উদাহরণ তো লিখতে হয়। অনেক সময় উদাহরণ লিখতে হয় না। মনে করো তুমি লিখছো যে এখানে সমপার্শ্বীয় মুক্ত আর বদ্ধ দেখতে পাচ্ছ, কিন্তু মুক্ত দেখা যায় কোথায়? কোন উদ্ভিদের কাণ্ডে দেখা যাবে? এটা তো একটু জানা উচিত, ঠিক আছে না? এটা রিটেনের জন্য দরকার, এবং এমসিকিউতে অনেক বেশি আসে এই কোশ্চেনগুলা। যেমন করে এরকম কোশ্চেন যে সমদ্বিপার্শ্বীয় দেখা যায় কোথায়, বা বদ্ধ সমপার্শ্বীয় গঠনটা কোথায় দেখা যায়, তাহলে এটা তোমাকে অবশ্যই জানা লাগবে। তো চলে আসো, এটা আমরা আগে জানবো এখন। ওকে, তো এই যে সবগুলা লিখছি আমি, এই সবগুলার উদাহরণ আমরা একসাথে মনে রাখবো। ঠিক আছে? তো চলে আসেন, আমরা সবগুলা যেহেতু একসাথে মনে রাখবো বললাম, তো দেখি এবার এই সবগুলা মনে রাখার জন্য খুবই সুন্দর একটা নেমোনিক আছে। ঠিক আছে? খুবই সুন্দর বানানো একটা নেমোনিক আছে। আপনারা এটা যদি মনে রাখতে পারেন, আলটিমেটলি কোনো উদাহরণে কোনো সমস্যা হবে না, সুন্দর করে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। বা যদি পরীক্ষাতে আসে, এমসিকিউ দেখলেই ঠাস করে মেরে দিয়ে চলে আসতে পারবা। ঠিক আছে না? ঠাস ঠাস করে মেরে দিবে হারে একদম ফুল মার্ক। ওকে, তো চলে আসো, দেখো আমরা দেখি যে কি দিয়ে মনে রাখবা। তো দেখো যে নেমোনিকটা আমরা এখানে ইউজ করব,
সেটা হচ্ছে এরকম, লিখবা মুক্ত নদী, তারপর লিখবা বড্ড একা, এরপরে লিখবেন দিলকে জলে সেটা। ঠিক আছে? অনেক গান শুনেছেন আপনারা নিশ্চয়ই, যে দিল কি দয়া হয় না, ঠিক আছে না, তোমার দিল কি দয়া হয় না। আপনারা সবাই জানেন দিল মানে হচ্ছে মন, হৃদয়, প্রাণ, যেটা দিয়ে আপনারা বলেন ভালোবাসা ভালোবাসা হয়। এটা নিয়ে কত গান আছে, দিলবার দিলবার সামথিং সামথিং অনেক কিছু। তো যাই হোক, আমরা এত কথা না বলি। তো দেখো ভাই, এটা কেমন নেমনিকটা অনেকটা মনে করো যে তুমি মুক্ত নদীর তীরে বসে আছো। মুক্ত নদীর তীরে বসে বসে, যেহেতু মুক্ত নদী, অনেক সময় একটা কথা আমার একটা সিনিয়র ভাই বলতেন সব সময়, যে যদি তুমি অনেক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকো, তাহলে হয় দুইটা জিনিস হতে পারে। হ্যাঁ, তোমার অনেক ভালো লাগতে পারে, আর আরেকটা হতে পারে তোমার খুব আপসেট লাগতে পারে, খুব একা ফিল হইতে পারে, বা মনে করো যে জীবনের সবকিছু মনে হয় যে কষ্ট দুঃখ একসাথে ঘিরে ধরতেছে। কারণ মানুষের একটা ধর্ম হচ্ছে, মানুষ অত্যাধিক সৌন্দর্য সহ্য করতে পারে না। ঠিক আছে? এত বেশি সৌন্দর্য মানুষ সহ্য করতে পারে না। ঠিক আছে? যার কারণে দেখবা দুইটা জিনিস হতে পারে, একটা মানুষ যদি খুবই সুন্দর কিছু দেখে, তাহলে হয় তার খুবই ভালো লাগবে, যেটা কম মানুষের হয়, আর আরেকটা হতে পারে যে তার খুব স্যাড মনে হবে, খুবই একাকী লাগবে, একাকিত্ব বোধ হবে, খুবই দুঃখ, মনের মধ্যে দুঃখ ভারাক্রান্ত, তো দুঃখের কথাবার্তা মনে পড়বে। কেন? মানুষ সৌন্দর্য বেশি সহ্য করতে পারে না। ওকে? তো আমি যেটা বলতেছি, মনে করো তুমি মুক্ত নদীর তীরে বসে আছো, সুন্দর জায়গা, তো তোমার খুব একা লাগা শুরু হয়ে গেছে। এটা আরো একটা কারণ হতে পারে যে তোমার গার্লফ্রেন্ড নাই সাথে, তাই। ঠিক আছে? ওইটা আমরা না বলি, আমরা ভালো মানুষ, ঠিক আছে না, ওগুলো আমরা বলবো না। ওকে? তো দেখো, তো তোমার বড্ড একা লাগতেছে, এবং একা লাগতেছে, তাই তোমার মনে করো দিলটা জ্বলা শুরু করছে, মানে মন খুব জ্বলতেছে, ঠিক আছে না, দিলকে জলে সেটা জ্বলাজ্বলি শুরু হয়ে গেছে। তাহলে এটা মনে রাখবো আমরা, মুক্ত নদী, বড্ড একা, দিলকে জলে সেটা। ওকে? তাহলে এবার চলে আসেন, এটা দিয়ে আসলে কি হচ্ছে, আমি খালি আজারে লিখলাম, আসলে কি কি হবে। তো দেখেন, একটু মনে রাখবেন কি কি হবে। এই যে মুক্ত, মুক্ত মানে হচ্ছে এই যে একটু আগে আমরা বললাম, মুক্ত সমপার্শ্বীয়। ঠিক আছে না? মুক্ত মানে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। আবার লিখে দিই আমি না হলে, মুক্ত সমপার্শ্বীয় কোথায় দেখা যাবে? দন্ত ন মানে হচ্ছে নগ্ন বীজিতে, নগ্ন বীজির কাণ্ডে, এগুলো কিন্তু সবগুলা কাণ্ডে দেখা যাবে। ঠিক আছে? এগুলো কিন্তু কাণ্ডে, মূলের কথা বলে ফেলেছি, মূল দেখা যাবে অরিয়তে, এগুলো যেগুলো লিখতেছি এগুলো কিন্তু সবই কাণ্ডে। দ্বি মানে দ্বিবীজপত্রী, এই যেটা দেখা যাবে দ্বিবীজপত্রীর কাণ্ডে। ওকে? এবার চলে আসো বড্ড। বড্ড মানে কি? ওই যে একটু আগে পড়লাম বদ্ধ, বদ্ধ সমপার্শ্বীয়। এটার উদাহরণ কি হবে? বদ্ধ সমপার্শ্বীর উদাহরণ হচ্ছে একা। একা মানে কি? একবীজপত্রী কাণ্ড। একা মানে হচ্ছে একবীজপত্রী কাণ্ড। ওকে? এবার চলে আসো দিলকে আছে, দিলকে মানে দেখো দ্বি আছে, দ্বি আছে না, এই দ্বি থেকে মনে রাখবেন ওই যে সম দ্বিপার্শ্বীয়র দ্বি, সম দ্বিপার্শ্বীয়, ওই যে দ্বিপার্শ্বীয়র দ্বি, এই যে দ্বি, এটাকার দ্বি। ওকে? কোথায় কোথায় দেখা যাবে? লতে হচ্ছে লাউ, কতে হচ্ছে কুমড়া, লাউতে দেখা যাবে এবং কুমড়াতে দেখা যাবে। ওকে? এবার চলে আসো, দেখো সবশেষে দেখো বরকত আছে। বরকত মানে কি? মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক কি কি থাকবে? লতে হচ্ছে, লেতে হচ্ছে লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, সেতে হচ্ছে সেলাজিনেলা, আর টতে হচ্ছে টেরিস। এইগুলা হচ্ছে আমাদের জাইলেম কেন্দ্রিক। তাহলে দেখো, আমি যেগুলো লিখেছিলাম সবগুলার নেমোনিক আমি লিখে দিয়েছি, কোনটা দিয়ে কি হবে সেটা আমি বলে দিয়েছি। শুধু আসে নাই কোনটা বলো তো? এর মধ্যে শুধু আসে নাই হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো বাকি যেগুলো ছিল সেগুলো যদি তোমার মনে থাকে, তাহলে তো ফ্লোয়েম কেন্দ্রিক মনে রাখার দরকার নাই। এটার বাইরে যা আসবে সেটাই ফ্লোয়েম কেন্দ্রিক, এবং সেটা থেকে তুমি এমসিকিউ করে ফেলতে পারবা।
যে এগুলার বাইরে নতুন যা দেখবো মেরে দিবা ফ্লোয়েম কেন্দ্রিক, চোখ বন্ধ করে ফ্লোয়েম কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে দেখবো হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস রিটেন অ্যান্ড এমসিকিউর জন্য, যেটা আমরা পড়ে ফেললাম। ওকে, তাহলে এটা গেল। এবার চলে আসো আর একটা জিনিস যেটা এই চ্যাপ্টার থেকে রিটেনে আসে। সবচেয়ে বেশি যে দুইটা জিনিস আসে তার মধ্যে একটা আমরা আলোচনা করলাম, এবার 2 নাম্বার কোনটা আসে সেটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো চলে আসেন 2 নাম্বার কোন জিনিসটা আসে সবচেয়ে বেশি। 2 নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু, উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু। এই গ্রাউন্ড টিস্যু থেকে কথাবার্তা কিছু আসে, মানে যে মেইন কথা আসে হচ্ছে, দেখবা কোশ্চেনে আসবে এরকম যে একটা উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ অঙ্কন করো। এই যে প্রস্থচ্ছেদের ছবি চলে আসে, তাহলে সেটা তোমাকে আঁকতে হবে, কারণ ওটা চলে আসে অনেক বেশি। তো চলে আসো, দেখো এই প্রস্থচ্ছেদ বা এই গ্রাউন্ড টিস্যুটা কিসের কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, বা এখানে কি কি অংশ আছে, আমরা কিভাবে আঁকতে পারি, এসব ব্যাপারে আমরা একটু কথাবার্তা বলি। ওকে না? তো চলে আসো, দেখো গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু। ওকে, তো দেখো আমরা একটা গ্রাউন্ড টিস্যুর একটা রাফলি একটা ছবি আঁকবো, ঠিক আছে? রাফলি একটা ছবি। কেন রাফলি বলতেছি, কারণ আমি এখানে মূল বা কাণ্ডকে আলাদা করতেছি না। ফার্স্ট আমার উদ্দেশ্য হচ্ছে আগে দেখানো আসলে যে কোথায় কি থাকবে, সেটা দেখার পরে আমি তখন তোমাদেরকে আমি বলে দিব আসলে যে মূলে কোনটা দিতে হবে আর কাণ্ডে কোনটা দিতে হবে, আর মূলের ক্ষেত্রে কোনটা দেওয়া যাবে না বা কাণ্ডের ক্ষেত্রে কোনটা দেওয়া যাবে না, ঠিক আছে না? সেটাও আমি করে দেবো, সমস্যা নেই। তো চলে আসেন আমরা একটা প্রথমে রাফলি একটা ছবি আঁকবো। তো এইভাবে একটা ছবি এঁকে ফেলি। আচ্ছা, আমরা এই কালার দিয়ে শুরু করি, ঠিক আছে না? তো দেখো ভাই, প্রথমে সবার বাইরে আমরা একটা ত্বক দিলাম। দেখো এটা সবার বাইরের অংশ আছে, সবার বাইরের ত্বক যেহেতু, তুমি এটাকে কি বলতে পারবা? এটাকে তুমি বলতে পারবা বহিত্বক, বা যাকে আমরা ইংরেজিতে বলি এপিডার্মিস। তাহলে এটা হলো আমাদের এপিডার্মিস। কখনো কখনো কি হতে পারে, এই এপিডার্মিসের নিচে এইরকম, এই মনে করো এইরকম এরকম করে আর একটা কোষ স্তর থাকতে পারে। এগুলো হচ্ছে এক একটা কোষ। এপিডার্মিসের নিচে যদি আরেকটা কোষ স্তর থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অধোত্বক। এটা আর একটা ত্বক, বা যাকে ইংরেজিতে বলবা তুমি হাইপোডার্মিস। ঠিক আছে? এটা কিন্তু ছবি আঁকার জন্য কাজে লাগবে, ঠিক আছে? কোথায় কোনটা থাকে আমরা দেখতেছি। তো দেখো প্রথমে বহিত্বক গেল, এরপরে আমরা অধোত্বক দেখলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কিছু এইরকম গোলাকৃতির কিছু কোষ থাকবে, এরকম এরকম গোলাকার। এটা কয়েক সারি দিবা তাহলেই হবে, কয়েকটা সারি দিতে হবে একটু। এরকম গোলাকার কয়েক সারি কোষ থাকবে, মনে করো আমি 4টা সারি দিলাম। এই যে গোল গোল করে যে কোষগুলো থাকবে, এগুলো কিন্তু সব কোষ, মানে নিউক্লিয়াস থাকবে ভেতরে। এই যে গোল গোল করে যে কোষগুলো দিলাম, এগুলাকে বলা হয় কর্টেক্স। কর্টেক্স বলা হবে, ওকে না? এটা হচ্ছে কর্টেক্স। এবার দেখো কর্টেক্সের পরে যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে সবার ভেতরের ত্বক। এইরকম করে থাকবে হচ্ছে আমাদের সবার ভেতরের ত্বক। ওকে, আমরা একটু উপরে দিয়ে তুলে নিলাম আর কি। এটা হচ্ছে সবার ভেতরের ত্বক। যদি এটা সবার ভেতরের ত্বক, সবার ভেতরের ত্বককে আমরা কি বলবো গো? সবার ভেতরের ত্বককে বলা হবে, সরি, এই যে সবার ভেতরের ত্বক, এটাকে আমরা বলবো অন্তত্বক বা এন্ডোডার্মিস। এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এরপরে কি হতে পারে, এই এন্ডোডার্মিসের নিচে আর একটা কোষ স্তর থাকতে পারে, ঠিক আছে? এর নিচে মনে করো এরকম করে আর একটা কোষ স্তর আছে, এরকম। এই এন্ডোডার্মিসের নিচে যে কোষ স্তরটা থাকবে, এটাকে বলা হবে
পেরিসাইকেল, বা যাকে বাংলাতে বলে পরিচক্র। ঠিক আছে, পেরিসাইকেল বা পরিচক্র। ওকে, এটা গেল। এবার দেখো এখানে সবচেয়ে কেন্দ্রে যেটা থাকবে, একদম কেন্দ্রে, কেন্দ্রের অংশটাকে বলা হবে মজ্জা। মজ্জা। আর এই যে দেখো এখান থেকে দাগ দিলাম না, এরকম এই মজ্জা থেকে কিছু এরকম রশ্মির মতো জিনিস বের হবে, যে জিনিসগুলোকে আমরা বলবো মজ্জা রশ্মি। রশ্মির মতো বের হলো তাই নাম হচ্ছে মজ্জা রশ্মি। ওকে, এখন দেখো এই যে মজ্জা রশ্মি হয়ে গেল, এই মজ্জা রশ্মির ভেতরে কিন্তু এবার এই যে এই মাঝখানের দিক দিয়ে এরকম করে জাইলেম থাকবে। জাইলেম আর ফ্লোয়েম গুলো কিন্তু এই মাঝখানের দিকে থাকবে, এরকম করে থাকবে। এইগুলো মনে করো এগুলো হচ্ছে জাইলেম, এগুলো যেগুলো আঁকলাম এগুলো হচ্ছে জাইলেম, আর কিছু পরিমাণে থাকবে হচ্ছে আমাদের ফ্লোয়েম। এই মনে করো এরকম করে কিছু পরিমাণ, এরকম কিছু কোষ, ফ্লোয়েম কোষ থেকে গেল। এই কোষগুলা হচ্ছে আমরা বললাম ফ্লোয়েম। ওকে, তাহলে ছবিটা তোমাকে অলমোস্ট এরকম করে আঁকতে হবে। এই ভেতরে একটু আরো বেশি আসলে কোষগুলো দেওয়া লাগে, একটু ভেতরে গুলো জাইলেম ফ্লোয়েম গুলো একটু বেশি দেওয়া লাগবে, আরো পূরণ করে দিতে হবে আর কি শেষ পর্যন্ত। বাট এইভাবেই তুমি যদি এইভাবে আঁকো, এই যেমন অনেকেই যেটা করে কোটেক্স মেলা মেলা দিতে শুরু করে, এত বেশি দেওয়ার দরকার নেই, কয়েকটা স্তর দিবা তাহলেই হবে। তাহলে এইভাবে দেখো, এই যে আমি এই ছবিটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড টিস্যুর বেসিক ছবি, যে কোথায় কি থাকবে। ঠিক আছে, কোথায় কি কি থাকতে পারে সেটা সম্পূর্ণটা নিয়ে আমি একটা ছবি এঁকে ফেলেছি। এখন এখানে একটা কথা আসে, যে গ্রাউন্ড টিস্যুকে আসলে একটা জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়, সেই জিনিসটার নাম হচ্ছে স্টিলি। স্টিলি। তো স্টিলিটা কি জিনিস এটা তোমাকে জানতে হবে। তো স্টিলি কি জিনিস এটা একটু এভাবে মনে রাখবা। স্টিলি হচ্ছে এই যে দেখো, এই যে আছে না, এই যে এটা আছে আমি, দেখো এই যে স্তর যেটা হচ্ছে পেরিসাইকেল, এই পেরিসাইকেল থেকে মজ্জা, এই যে কেন্দ্রে আছে মজ্জা, এই পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত এই অঞ্চলের ভেতরে, এই অঞ্চলের ভেতরে যা আছে এদের সবাইকে বলা হয় স্টিলি, বা এই অঞ্চলটাকে বলা হবে স্টিলি। তাহলে স্টিলির ডেফিনেশন এটা কিন্তু ক নাম্বারে আসে তোমাদের। তাহলে লিখবা এটা কি, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত অঞ্চল, বা অঞ্চলকে স্টিলি বলে। ঠিক আছে, তার মানে কি দেখো স্টিলি কোনটা বলো তো দেখি। স্টিলি কিন্তু এই যে এখান থেকে এই অঞ্চল পুরাটা, এই পুরো অঞ্চলটা কিন্তু এগুলা, ঠিক আছে না, এই পুরা অঞ্চলটা কিন্তু আসলে স্টিলি। বুঝছেন, এই যে দেখো এটা ছিল পেরিসাইকেল, এই পেরিসাইকেল আর এখানে হচ্ছে মজ্জা, এই অঞ্চল, এই পুরা অঞ্চলটা হচ্ছে আমাদের স্টিলি। ওকে, আবার বলি, এখান থেকে এই ভেতরে যা আছে, এই ভেতরের সব অংশটুকু, এই অংশটুকু হচ্ছে স্টিলি। তাহলে দেখো এই অংশটুকু যদি স্টিলি হয়, এটার আর এক নাম বলা হয়, যেহেতু এটা স্টিলি তাই এই অংশগুলোকে আবার বলা হয় অন্ত স্টিলীয় অঞ্চল। কেন ভাই, তারাই তো স্টিলির ভেতরেই পড়তেছে তাই না, এটা স্টিলি মানে তারা স্টিলির ভেতরেই আছে, তাই এদেরকে বলা হয় অন্ত স্টিলীয় অঞ্চল। আর এর বাইরে যারা তাদেরকে বলা হয় বহি স্টিলীয় অঞ্চল। ঠিক আছে, এর বাইরে যারা, এই যে মানে এর বাইরে, এই পেরিসাইকেলের পর থেকে এই যে এই অঞ্চল যেটা, এই অঞ্চল যেটা আছে, এই অঞ্চলটাকে তুমি বলবা হচ্ছে বহি স্টিলীয় অঞ্চল। এখন এখানে একটা কোশ্চেন আমি যেটা করি, সব কমনলি একটা কোশ্চেন করি সবাইকে, দেখি আপনাদের মধ্যে কেউ পারেন কিনা। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এই, দেখো কোশ্চেন আসছে মনে করো যে নিচের কোনটা
স্টিলির অংশ নয়। ওকে, অপশন পেরিসাইকেল, খ নাম্বার হচ্ছে অন্ততক, গ নাম্বার হচ্ছে জাইলেম, ঘ নাম্বার হচ্ছে মজ্জা। বলো তো দেখি এটা আনসার কি হবে? আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন, আমি বলে দিচ্ছি, পজ করে চিন্তা করবা, ঠিক আছে? দেখো ভাই, এটার আনসার কিন্তু হবে এই যে অন্ততক, এটা কিন্তু আনসার হবে। কেন? তোমরা অনেক সময় মনে করো ভাইয়া স্টিলির অংশ নয় মানে হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, তাহলে বহিঃস্থলীয় অঞ্চল অন্ততক কেন? বা এটা অন্ত দেখে মনে করো না যে নামে অন্ত আছে তাই সেটা অন্তঃস্থলীয় হয়ে যাবে, তা তো না। দেখো এই যে এই ছবির দিকে তাকাও, তাহলে আবার বুঝবা। দেখো এটা হচ্ছে অন্ততক, এই যে এটা অন্ততক, বাট সেটা কিন্তু দেখো পেরিসাইকেলের বাইরে কিন্তু আছে। যেটা পেরিসাইকেলের বাইরে সেটা কখনোই অন্তঃস্থলীয় অঞ্চল বা স্থলীর অংশ হতে পারবে না, ঠিক আছে? তাহলে মনে রাখো ভাই, এটা অন্ততক বাট সেটা কিন্তু পেরিসাইকেলের বাইরে, তাই সেটা কখনো স্থলীর অংশ না, বা এটা অন্তঃস্থলীয় অঞ্চল না, ঠিক আছে? অন্তঃস্থলীয় অঞ্চল হচ্ছে এই পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত। ওকে, এতটুকু বুঝলে দেখেন আপনার গ্রাউন্ড টিস্যুর যে বেসিক কথাবার্তা সেটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যুর বেসিক। এখন চলে আসো আমরা শেষ যেটা করব এখান থেকে, মানে দেখো এই যে তোমরা অনেক সময় ভাবো ছবি আঁকার সময় দেখবে যে টিচার এটা তুমি ছবি আঁকে নিয়ে গেছো, বাট টিচার এটা ভুল ধরে দিচ্ছে। এই দেখা যাচ্ছে কেন ভুল ধরতেছে, দেখা যাচ্ছে তুমি মূলের ক্ষেত্রে এই এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস এঁকে ফেলছো, কিন্তু সেটা তাহলে তো হবে না। তোমাকে আসলে জানতে হবে যে হাইপোডার্মিস কোথায় থাকবে আর কোথায় থাকবে না, বা মনে করো যে পেরিসাইকেল কোথায় থাকবে বা কোথায় থাকবে না, এই জিনিসগুলো তো তোমাকে জানতে হবে, তাই না? তো চলে আসো আমি একটা ছকের মতো করে দিই, ছোটখাটো একটা ছক, যেটার মাধ্যমে তুমি খুব সহজেই মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য করতে পারবা। এবং দেখবো তোমাদের বইতে কিন্তু আলটিমেটলি একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড সবগুলো আলোচনা আছে। যেহেতু সবগুলো আলোচনা আছে তাই এই সবগুলো একটু সংক্ষেপে আমি পার্থক্য করার একটা বুদ্ধি করে দিই, ঠিক আছে? তো চলে আসো এরপরে আমরা দেখি কিভাবে আমরা তাহলে পার্থক্যটা করতে পারি। ওকে, আচ্ছা, তো দেখো একটু এভাবে পার্থক্যটা আমরা করব, তোমরা একটু এভাবে লিখবা। দেখো লিখবা হচ্ছে এমু, তারপরে লিখবা ডিমু, ঠিক আছে? এরপরে লিখবেন একা, এরপরে লিখবেন দিকা। এমু দিমু একা দিকা। এমু মানে হচ্ছে একবীজপত্রী মূল, দিমু মানে দ্বিবীজপত্রী মূল, একা মানে একবীজপত্রী কাণ্ড, দিকা মানে হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এই যে কয়টা আছে এগুলোর মধ্যে আমরা পার্থক্য করে ফেলবো। এখন দেখি কি কি পার্থক্য থাকে বা কোনটার ক্ষেত্রে আমরা কোনটা দিতে পারবো আর কোনটা দিতে পারবো না। ওকে, তো চলে আসেন প্রথমে আমরা 1 নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউটিকল। কিউটিকল কাদের থাকবে আর কাদের থাকবে না, তো একটু এভাবে চিন্তা করো। দেখো মনে করো কিউটিকল জিনিসটা আসলে কি। কিউটিকল জিনিসটাই কিন্তু কিউটিন এবং সুবেরিন দিয়ে তৈরিকৃত একটা আবরণ, যেটা পাতার উপরে থাকে, কখনো কখনো কাণ্ডের উপরেও থাকে। তো দেখো এটা যেহেতু কিউটিকল মানে এটা হচ্ছে একটা আবরণ, তো মনে করো এটা হচ্ছে একটা বহিতক। বহিতক, কিউটিকল মানে বহিতকের উপরে, এই বহিতকের উপরে আর একটা আবরণ। এই দেখো এটা বহিতক ছিল, এটার উপরে আর একটা আবরণ, এটাকে আমরা বলতেছি কিউটিকল। এখন চিন্তা করো তো, যদি বহিতকের উপরে কিউটিকল থাকে তাহলে ত্বকটা মোটা হচ্ছে নাকি পাতলা হচ্ছে? কিউটিকল যুক্ত হয়েছে না, বহিতকে যেহেতু কিউটিকল আছে তার মানে কি আলটিমেটলি ত্বকটা কিন্তু আরো পুরু হয়ে যাচ্ছে। এখন চিন্তা করবো যে মোটা হওয়া কার দরকার আসলে, কাণ্ডের দরকার নাকি মূলের দরকার? তাহলে তুমি বুঝতে পারো ভাই মোটা হওয়া তো দরকার কাণ্ডের। কেন দরকার? কারণ কাণ্ডকে কি দিতে হয়? দৃঢ়তা দিতে হয়। একটা গাছকে তো ধরে রাখা লাগে কাণ্ডকে, তাই না? তাহলে মোটা হওয়া দরকার কিন্তু কাণ্ড। এই যেমন দেখবো আশেপাশে যেসব গাছ আছে তার কি মোটা হয়? কাণ্ডটা তো মোটা। এইরকম এরকম মোটা মোটা কত গাছ আছে না,
তাহলে মনে রাখবা, যেহেতু কিউটিকল বহিঃস্তরের উপর আরেকটা স্তর, তার মানে সে আরো মোটা হয়ে যাচ্ছে, মোটা করে দিচ্ছে, আর মোটা হওয়া দরকার কাণ্ডের। তাই কিউটিকল যেটা, এটা মূলে থাকবে না, এটা থাকবে কাণ্ডে। তাই কাণ্ডের ক্ষেত্রে আমরা সাইন দিয়ে দিলাম। তার মানে কি দেখো, তুমি যদি কখনো মূলের ছবি আঁকো তাহলে সেখানে কিন্তু কখনো কিউটিকল দিতে পারবা না। ওকে না? এবার চলে আসো 2 নম্বরে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে অধোতক। এখন আমরা দেখি অধোতক কাদের থাকবে আর কাদের থাকবে না, এটাও ছবি আঁকার ক্ষেত্রে কাজে লাগবে। তো অধোতক মানে কি দেখো ভাই, অধোতক মানে হচ্ছে এই যে আমাদের, এই যে দেখো, এটা আমি আঁকছিলাম সাদাটা যেটা ছিল এটাকে আমরা বলছিলাম বহিতক। অধোতক মানে এই বহিতকের নিচে আরেকটা ত্বক এরকম, বা আরেকটা স্তর। আবার সে একই কথা চিন্তা করো, বহিতকের নিচে যদি আরেকটা স্তর থাকে তাহলে এটা কি মোটা হচ্ছে না পাতলা হচ্ছে? অবশ্যই মোটা হচ্ছে। আর মোটা হওয়া কার দরকার? কাণ্ডের দরকার। তাহলে আবার মনে রাখবা, অধোতক যেটা, এটাও মূলে থাকবে না, কাণ্ডে থাকবে। এই সহজ ব্যাপার। এরপরে চলে আসো 3 নাম্বার। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স, তো কর্টেক্স কেমন থাকবে একটু এভাবে মনে রাখো ভাই, যে কর্টেক্স হচ্ছে মূলের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে থাকে বহু স্তর। ওই যে গোল গোল করে যে কোষগুলো আমি একটু আগে আঁকলাম, মূলের ক্ষেত্রে থাকবে বহু স্তর, কাণ্ডের ক্ষেত্রে থাকে কয়েক স্তর। ঠিক আছে? তাহলে কাণ্ডে কর্টেক্স থাকবে কয়েক স্তর, আর মূলের ক্ষেত্রে বহু স্তর। তার মানে যখন তুমি মূলের ছবি আঁকতে যাচ্ছ তখন কর্টেক্স একটু 2-1টা স্তর একটু বাড়াই দিবা। কাণ্ডের ক্ষেত্রে অত বেশি দেওয়া লাগবে না স্তর, কারণ তার কর্টেক্স কম স্তর থাকবে। মনে হচ্ছে গোল 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 কোষ যেগুলো আঁকলাম একটু আগে, ঠিক আছে না? তাহলে দেখো ভাই, এখানে যদি কখনো ভুলে যাও যে কর্টেক্স কোন ক্ষেত্রে কয় স্তর ছিল আর কোন ক্ষেত্রে বহু স্তর ছিল, তো এটার জন্য আপনারা 3টা ক মনে রাখতে পারেন। ক, ক, ক। মানে কি? কতে হচ্ছে কাণ্ডে, কতে হচ্ছে কর্টেক্স, আর কতে হচ্ছে কয়েক স্তর। মানে কি হবে তাহলে? কাণ্ডে কর্টেক্স, কতে হচ্ছে কয়েক স্তর। তাহলে কাণ্ডে কর্টেক্স হয়ে যাবে কয়েক স্তর। তাহলে হয়ে গেল, কাণ্ডে যদি কয়েক স্তর হয় তাহলে মূলে কি হবে? বহু স্তর হবে। ইজি কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এটা যদি হয়ে যায়, এবার চলে আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে চলে আসেন। 4 নম্বর পয়েন্ট, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাইলেমের বিন্যাস। মানে এই মূলে আর কাণ্ডে জাইলেম গুলা কিভাবে থাকবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। এটা এমসিকিউ হিসেবেও আসবে, তোমাকে এখানেও খেয়াল রাখতে হবে যে তুমি মূল আঁকতেছো নাকি কাণ্ড আঁকতেছো। তাহলে জাইলেম এবং জাইলেমের ক্ষেত্রে আসলে দেখো, জাইলেমকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। তো এটা আমি সবসময় মনে রাখতে পারি, মেটাজাইলেম আছে না, তোমার একবার মেটাজাইলেম মানে হচ্ছে মোটা জাইলেম, ঠিক আছে না? মোটা সোটা জাইলেম, আমার মতো মোটা, ঠিক আছে না? মেটাজাইলেম মানে কি? মোটা জাইলেম। ওকে, তাহলে যেটা বড় জাইলেম মানে মনে করো এই যে এরকম জাইলেম থাকে, এরকম করে কিছু বড় থাকে কিছু ছোট থাকে। তো যেগুলো বড় আকারের জাইলেম তাকে বলবো তুমি মেটা জাইলেম, আর ছোট যেগুলা তাদেরকে বলা হয় প্রোটো জাইলেম। ঠিক আছে? তো আমি যেটা বলতেছি যে জাইলেমের বিন্যাস যেহেতু আসছে, তাহলে তোমাকে জানতে হবে যে মূলের ক্ষেত্রে জাইলেমের বিন্যাসটা কেমন হয় আর কাণ্ডের ক্ষেত্রে কেমন হয়। তো মনে রাখবে, দেখো ভাই, মূলের ক্ষেত্রে যে কোনো মূল, এটা একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল হোক, মূলের ক্ষেত্রে যেটা হবে জাইলেমের বিন্যাস সেটা হচ্ছে মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে থাকে আর প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। ঠিক আছে? তাহলে মূলের ক্ষেত্রে এটা হলো যে মূলের ক্ষেত্রে মেটাজাইলেমটা মাঝে থাকবে আর প্রোটোজাইলেম পরিধির দিকে থাকবে। আর কাণ্ডের ক্ষেত্রে এটার একদম উল্টা। মানে কাণ্ডে কি হবে? কাণ্ডের ক্ষেত্রে এটা হচ্ছে মূলের ক্ষেত্রে হয়ে গেছে, আর কাণ্ডের ক্ষেত্রে হবে হচ্ছে, কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেম যেটা, প্রোটোজাইলেমটা থাকবে মাঝে, প্রোটোজাইলেম মাঝে
আর মেটাজাইলেম যেটা সেটা পরিধিতে। এটা কিন্তু মনে রাখা খুবই দরকার। তো এটা অনেকে ভুলে যান আপনারা, এটা ভুলে যাওয়া প্রতিরোধ করতে আমি একটা কথা বলি। এই যে যেমন দেখো কাণ্ডের ক্ষেত্রে তিনটা ক ক পড়ছো না, ক ক ক। মূলের ক্ষেত্রে পড়বা, মূলের ক্ষেত্রে পড়বা ম ম ম, মানে কি ময়ে ময়ে পড়বা, মেলা ময়ে ময়ে, ঠিক আছে। একটা মতে হচ্ছে প্রথমে মনে রাখবা মূলে, তারপরে মতে মনে রাখবেন মেটাজাইলেম, মূলে মেটাজাইলেম, আর মতে মনে রাখবা মাঝে, মূলে, আচ্ছা বানান ভুল করে ফেলেছি, বানানটা আমরা ঠিক করে ফেলি। মূলে মেটাজাইলেম, তাহলে মূলে যদি মেটাজাইলেম মাঝে থাকে তাহলে অবশ্যই প্রোটোজাইলেম পরিধিতে থাকবে, আর এটার উল্টা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে। তুমি যদি এটা মনে রাখতে পারো বাকি সবগুলোই মনে রাখতে পারবা। এটা আমরা মনে রাখবো। এখন দেখো এখানে আরেকটা কথা যেটা লাগবে তোমার, সেটা হচ্ছে যে এই যে তুমি দেখলা যে মূলের ক্ষেত্রে মেটাজাইলেমটা মাঝে আসলো, ঠিক আছে না। এই যে মূলের ক্ষেত্রে যে মেটাজাইলেমটা মাঝে আসলো, এখানে একটু খেয়াল রাখবা, মূলে মেটাজাইলেম মাঝে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, এই জিনিসটাকে বলা হয় বা এই গঠনটাকে বলা হয় এক্সার্ক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে মূলের ক্ষেত্রে মেটাজাইলেম মাঝে আর প্রোটোজাইলেম পরিধির দিকে, এই গঠনটাকে বলা হয় এক্সার্ক, ঠিক আছে। কি বললাম আমরা? এক্সার্ক। আর এই যে দেখো কাণ্ডের ক্ষেত্রে প্রোটোজাইলেমটা মাঝে আর মেটাজাইলেম পরিধির দিকে, এই জিনিসটাকে বলা হয় অ্যান্ডার্ক। এখানে লিখে দিই আমরা অ্যান্ডার্ক, ঠিক আছে। তো এটাকে আমরা বললাম মূলের ক্ষেত্রে হচ্ছে এক্সার্ক, কাণ্ডের ক্ষেত্রে এটার নাম হয়ে গেল অ্যান্ডার্ক। তো এটাও যদি কখনো ভুলে যাও যে মূলে কোনটা ছিল আর কাণ্ডে কোনটা ছিল, তোমরা তারপর পড়ো ভাই এরকম করে, মূলে ছিল এক্সার্ক, মূলে এক্সার্ক, মূলে এক্সার্ক, কাণ্ডে অ্যান্ডার্ক, কাণ্ডে অ্যান্ডার্ক, এমনি পড়লে তো হয় না, ঠিক আছে না। একটু বুঝে পড়তে হয়, তার সাথে একটু মনে রাখার উপায় চিন্তা করতে হয়, বুঝতে হবে। বুঝে পড়লে জিনিসপত্র কিন্তু সহজ হয়। তো এখন দেখো অ্যান্ডার্ক, এর ফলে যদি ভুলে যান আপনারা তাহলে এভাবে মনে রাখবো ভাই, এই যে এগুলো কি পড়তেছো, কাণ্ড পড়তেছো না, কাণ্ড, কাণ্ড মানে কি আছে, দন্ত নয়ডা যুক্ত আছে, আর এই যে দেখেন অ্যান্ডা মানে দন্ত নয়ডা যুক্ত আছে, তাহলে কাণ্ডে মনে রাখবো, কাণ্ডে হচ্ছে অ্যান্ডা, ঠিক আছে না। কাণ্ডে কি হইলো? অ্যান্ডা। তাহলে দেখো তুমি যদি এই পার্থক্যটা মনে রাখো তাহলে যখন ছবি আঁকতে যাবা তখন কিন্তু সমস্যা হবে না। তাহলে ছবি তখন কিভাবে আঁকবা? ছবি যে এইভাবে আঁকবা, মনে করো এই যে ভেতরে হচ্ছে আমাদের অন্তঃপ্রাচীর ছিল, আর অন্তঃপ্রাচীর ভেতরে যখন মূলের ক্ষেত্রে যখন তুমি আঁকবা, মূলের ক্ষেত্রে আঁকলে কি হবে? মূলের ক্ষেত্রে এই যে দেখো মেটাজাইলেম মাঝে থাকবে, মেটাজাইলেম মানে বড় জাইলেম, আর আস্তে আস্তে প্রোটোজাইলেম গুলা এইভাবে পরিধির দিকে চলে আসবে, এই যে দেখো ছোট হয়ে গেল। মূল যখন আঁকবা তখন তোমাকে এইভাবে আঁকতে হবে। আর তুমি যখন কাণ্ড আঁকবা, এটা হচ্ছে মূলের ক্ষেত্রে, মূল, এই যে মূলের ক্ষেত্রে বারবার মেটাজাইলেমটা মাঝে আসবে আর প্রোটোজাইলেম গুলা পরিধির দিকে চলে যাবে। এই দেখো বড়গুলা মাঝখানে আসতেছে, এই যে মেটাজাইলেম মাঝে আসতেছে আর আস্তে আস্তে ছোটগুলা বা প্রোটোজাইলেম পরিধির দিকে চলে যাচ্ছে, এটা মূলের ক্ষেত্রে। আর কাণ্ডের ক্ষেত্রে কেমন হবে? মনে করো এটা যদি একটা কাণ্ড হয় তাহলে এখানে কি হবে? এখানে দেখো এই প্রোটোজাইলেম যেটা সেগুলো কিন্তু হবে কেন্দ্রে, আর আস্তে আস্তে পরিধির দিকে চলে আসবে মেটাজাইলেম, এই যে প্রোটোজাইলেম কেন্দ্রে আর পরিধির দিকে হচ্ছে মেটাজাইলেম। এটা হচ্ছে আমাদের কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে এটা, এই গঠনটার নামই আমি তখন একটু আগে বললাম, এই গঠনটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি এক্সার্ক। আর এখানে যে গঠনটা আমরা পড়লাম, এই যে গঠনটা, এই গঠনটার নামই কিন্তু অ্যান্ডার্ক। ওকে। তো দেখো আমি যে কথাটা বললাম, তুমি যদি এটা মনে রাখতে পারো আলটিমেটলি কি হবে? যেটা হবে সেটা হচ্ছে তুমি সবগুলা সুন্দর করে ছবিও আঁকতে পারবা, এবং এগুলো যদি পার্থক্য আকারেও লিখতে পারবা। যদি তোমাদের কখনো কিন্তু কোশ্চেনও আসে যে একবীজপত্রী বা দ্বিবীজপত্রীর মূলের মধ্যে পার্থক্য লেখো, বা একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে পার্থক্য লেখো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি এভাবে সুন্দর করে লিখে ফেলতে পারবা, ঠিক আছে না। তাহলে এইভাবে যদি আপনি একটু পড়েন তাহলে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে এই চ্যাপ্টার থেকে আসলে, রিটেন আসলে এবং এমসিকিউ আসলে আমি যেটা পড়ালাম এর মধ্যে আসবে 100%, ঠিক আছে। আমি যা পড়ালাম এর মধ্যেই 100% চলে আসবে ইনশাল্লাহ। ওকে। তাহলে আমরা আজকে
যেটা আমাদের অষ্টম অধ্যায় ছিল, সেটার ওয়ান শট ক্লাস হিসেবে এটা আমরা শেষ করলাম আজকে। আপনারা যারা পরীক্ষার্থী আছেন, বিশেষ করে সবার জন্য এটা অবশ্যই সবাই করতে পারবে ক্লাস, পরীক্ষার্থী যারা আছেন তারা একটু গুরুত্ব দিয়ে করবেন ক্লাসটা, আপনাদের যেটা কাজে লাগবে আলটিমেটলি ইন্টারমিডিয়েট পরীক্ষাতে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।